বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজ, মোরেলগঞ্জ, বাগেরহাট। 2020-2021 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি গত ক্লাসে তোমাদের হিসাব বিজ্ঞান পরিচিতির তৃতীয় ভাগ থেকে ক্লাস নিয়েছিলাম। আজকে আমি হিসাবের বইসমূহ তৃতীয় ভাগ জাবেদা থেকে আলোচনা করব। প্রথমে আমরা জাবেদা, হিসাব চক্রের প্রথম ধাপ। আমরা যে লেনদেন সৃষ্টি হয় সেই লেনদেনকে হিসাবভুক্ত করি আমরা জাবেদার মাধ্যমে। এই জাবেদা থেকে আমরা হিসাবের সূত্রপাত। আমরা প্রথমে জাবেদার জাবেদা কি? ইংরেজি জার্নাল শব্দ ফরাসি জার শব্দ থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো দিবস। আর ইংরেজি জার্নাল শব্দ ডে বুক, হিসাবের দৈনিক বই। প্রতি ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন বহু সংখ্যক লেনদেন সংঘটিত হয়। এই লেনদেনগুলো সংঘটিত হওয়ার পর সংশ্লিষ্ট লেনদেনের ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখ অনুযায়ী যে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। আমরা জাবেদার সংজ্ঞা পেলাম। আমরা এবার জাবেদার ছক আমরা দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডের দিকে তাকাও। আমি জাবেদার ছক দেখাচ্ছি। প্রতিষ্ঠানের নাম, জাবেদা, তারিখ, হিসাব শিরোনাম ও ব্যাখ্যা, সূত্র, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এটা হচ্ছে জাবেদার ছক। আমি আজকে তোমাদের 225 পেজ 8 নম্বর অঙ্কটি আমি এখন করাবো। আমি এই বোর্ডে প্রশ্ন লিখে দিছি। তোমরা বইতে 225 পেজে তোমরা এই প্রশ্নটি পাবে। 2019 সালের 1 অক্টোবর তারিখে জনাব আলমের হিসাবের উদ্ধৃত ছিল নগদ 60,000 টাকা, প্রাপ্য হিসাব 1,05,000 টাকা, মজুদ পণ্য 66,000 টাকা এবং প্রদেয় হিসাব 45,000 টাকা। অক্টোবর মাসে সম্পাদিত ঘটনাগুলো ছিল নিম্নরূপ। অক্টোবরের 2 তারিখে নগদ ক্রয় 45,000 টাকা এবং বাকিতে ক্রয় 75,000 টাকা। 5 তারিখে জনাব আলম অতিরিক্ত মূলধন স্বরূপ কারবারে নগদ 15,000 টাকা বিনিয়োগ করেন। 20 তারিখে ভাড়া পরিশোধ করেন 1,800 টাকা। 25 তারিখে জীবন বীমা প্রিমিয়াম প্রদান 3,000 টাকা। 28 তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। 29 তারিখে ধারে ক্রয়ের টাকা পরিশোধ করা হলো। ধারে ক্রয় করছি আমি এই 2 তারিখে 75,000 টাকা, এই টাকা পরিশোধ করা হলো। 30 তারিখে অনাদায়ী পাওনা ধার্য করা হলো 5,000 টাকা। অনাদায়ী পাওনাটা কি? দেনাদারের কাছ থেকে যে টাকা আদায় হতে পারে এবং নাও হতে পারে, এটাকে বলা হয় অনাদায়ী পাওনা। এটা কারবার প্রতিষ্ঠানে একটা খরচ। ক নম্বরে 2019 সালের 1 অক্টোবর তারিখে মূলধনের পরিমাণ নির্ণয় করো। মাসের শুরুতে যে টাকা, যে সম্পদ এবং দায় নিয়ে ব্যবসা শুরু করা হয় তার সম্পদগুলোকে যোগ করে দায় বিয়োগ করে যে উদ্বৃত্ত থাকবে সেটাই হচ্ছে মূলধন। তাহলে আমরা ক নম্বরের সমাধান
2019 সালের 1 অক্টোবর তারিখে জনাব আলমের মূল্যায়ন নির্ণয়। তাহলে আমরা এখানে একটু ছক আকারে দেখাবো। বিবরণ টাকা নগদ ছিল 60,000 টাকা। তাহলে বিবরণে আমরা লিখবো নগদ 60,000 টাকা। প্রাপ্য হিসাব 1,05,000 টাকা। আমরা বিবরণ লিখবো প্রাপ্য হিসাব 1,05,000 টাকা। মজুদ পণ্য 66,000 টাকা। এই হচ্ছে আমাদের অক্টোবরের 1 তারিখের সম্পদ সমূহ। আমরা সম্পদ সমূহ যোগ করে প্রদেয় হিসাবটা আছে দায়, এই প্রদেয় হিসাব বিয়োগ করব। তাহলে আমরা এখানে যোগফল পাই 0 0 11 1 13 3 2,31,000 টাকা। আর আমাদের এখানে প্রদেয় হিসাব আছে 45,000 টাকা বাদ প্রদেয় হিসাব 45,000 টাকা। এক লক্ষ 86,000 টাকা আমরা পেয়েছি। এটা হচ্ছে মূলধন। এক লক্ষ 86,000 টাকা। এটা হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর। আমরা ক নম্বরে উত্তর পেয়েছি। এর নাম্বার হচ্ছে 2। আমরা খ নম্বর করব এখন। খ নম্বর কি হিসাব সমীকরণের লেনদেন করার প্রভাব ছক আকারে দেখাও। আমরা জানি এ সমান সমান এল প্লাস ওই। এখানে এ হচ্ছে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। আমরা ছক আকারে আমরা এটা দেখাবো। আমাদের প্রথমে আছে তারিখ। আমরা ডান পাশে নিব মন্তব্যের একটি ঘর নেব। আমরা এটা সনাতন পদ্ধতি, আমি গত ক্লাসে আধুনিক পদ্ধতি দেখাইছি, আমি আজকে সনাতন পদ্ধতির হিসাবটা দেখাবো। তারিখ সম্পদ হচ্ছে এ। আমরা এখানে দেখাবো লাইবিলিটিস দায় প্লাস
মালিকানা সত্ত্ব। আর ডান পাশে আমরা একটা মন্তব্যের ঘর নিব। আমরা উপর লিখব হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব। আমরা এখানে তারিখে পাচ্ছি 2019, তাহলে তারিখে আমরা লিখবো এখানে 2019 অক্টো 1। আমরা এখানে অক্টো 1 দিব। আমাদের একে নগদ সম্পদ, প্রাপ্য হিসাব সম্পদ, মজুত পণ্য সম্পদ। আমরা এখানে তিনটা সম্পদ সাইডে তিনটা ঘর নিব। সম্পদ সাইডে আমরা তিনটি ঘর নিব। তাহলে আমরা কি পেলাম সম্পদ সাইডে? নগদ। আমরা এখানে লিখবো নগদ প্রাপ্য হিসাব মজুত পণ্য। আর দায় পাশে আমরা পাইছি এখানে কি? প্রদেয় হিসাব। আর একটা ঘর আমাদের মূলধন। তাহলে অক্টোবর তারিখে নগদে ঘরে টাকা ছিল 60,000 টাকা। আমরা নগদে ঘরে লিখবো 60,000 টাকা। প্রাপ্য হিসাবে ঘরে আছে আমাদের 1,05,000 টাকা। মজুত পণ্য আছে 66,000 টাকা। প্রদেয় হিসাব আছে 45,000 টাকা। আমরা সম্পদ যোগ করে দায় বিয়োগ করে আমরা 1,86,000 টাকা আমরা পেয়েছিলাম মূলধন, যা আমাদের ক নম্বর থেকে আমরা নিয়েছি। 5 তারিখে নগদে ক্রয় 45,000 টাকা। ক্রয় একটা কারবারের খরচ এবং নগদ থেকে চলে গেছে, সেহেতু নগদ থেকে বিয়োগ দিতে হবে 45,000 টাকা। নগদ থেকে আমাদের 45,000 টাকা বিয়োগ দিতে হবে। বাকিতে আছে 75,000 টাকা। বাকিতে ক্রয় করলে প্রদেয় হিসাব বৃদ্ধি পায়। প্রদেয় হিসাব বৃদ্ধি মানে দায় বৃদ্ধি পাওয়া মানে ক্রেডিটকে বৃদ্ধি করতে হবে 75,000 টাকা। যেহেতু ক্রয় আমার দুইটা, একটা নগদে ক্রয়, একটা হচ্ছে বাকিতে ক্রয়, টোটাল ক্রয় হচ্ছে আমার 75,000, 45,000 টাকা। এটা হচ্ছে আমার কারবারের ব্যয়। এক লক্ষ 20,000 টাকা মূলধন থেকে বিয়োগ করতে হবে। আর মন্তব্যে লিখতে হবে ক্রয়। 5 তারিখে পরে 20 তারিখে ভাড়া পরিশোধ। ভাড়া নগদ থেকে পরিশোধ করা হয়েছে 1,800 টাকা। 1,800 টাকা আমরা নগদ থেকে বিয়োগ করব আর মূলধন থেকে বিয়োগ করব। আমরা মূলধন থেকে বিয়োগ করব ব্যয় এবং উত্তোলন, আর মূলধনের সাথে যোগ করব কারবারের আয় সমূহ। তাহলে আমরা একটা জিনিস জানতে পেলাম যে মূলধন থেকে ব্যয়
আর উত্তোলন বিয়োগ হবে, আর কারবার প্রতিষ্ঠানের আয় মূলধনের সাথে যোগ হবে। তাহলে 25 তারিখে জীবন বীমা পরিশোধ। জীবন বীমা কারবার প্রতিষ্ঠানের ব্যয় না, এটা হচ্ছে মালিকের ব্যক্তিগত ব্যয়। মালিকের ব্যক্তিগত ব্যয়, আয়কর মালিকের ব্যক্তিগত ব্যয়। এক্ষেত্রে আমরা মালিকের উত্তোলন নামে একটা হিসাব খুলব। তাহলে 25 তারিখে জীবন বীমা পরিশোধ আছে 3000 টাকা। এটা কারবার থেকে টাকা পরিশোধ করা হয়েছে, নগদ থেকে আমরা বিয়োগ করব আর মূলধন থেকে বিয়োগ করব। এটা আমরা মন্তব্যের ঘরে লিখব উত্তোলন। 28 তারিখে ব্যাংকে জমা দিলাম। ব্যাংকে যখনই আমি জমা দিই তখন ব্যাংকে টাকা বৃদ্ধি পায় আর নগদ থেকে হ্রাস পায়। তাহলে ব্যাংকে বৃদ্ধি পাইলে আমার সম্পদ বৃদ্ধি পাবে। তাহলে সম্পদ সাইডে আমরা একটা হিসাবের লিখব ব্যাংক হিসাব। তাহলে ব্যাংকের টাকা যখনই বৃদ্ধি পাবে, তাহলে ব্যাংকে জমা দিচ্ছে আমরা 10,000 টাকা, তাহলে ব্যাংকে 10,000 টাকা দিতে হবে আর নগদ টাকা থেকে হ্রাস করতে হবে। সম্পদ সাইডে নগদে হ্রাস পাবে এবং ব্যাংকে বৃদ্ধি পাবে। 30 তারিখে 29 তারিখে ধারে ক্রয়ের টাকা পরিশোধ। ধারে ক্রয়ের টাকা পরিশোধ আমি ধারে ক্রয় করছিলাম 5 তারিখে 45,000 টাকা 75,000 টাকা দিয়ে ধারে ক্রয় করছি। তাহলে এই টাকা যখনই পরিশোধ করব তখন নগদ থেকে হ্রাস পাবে 75,000 টাকা, আর এই প্রদত্ত হিসাব থেকে হ্রাস করতে হবে 75,000 টাকা। 30 তারিখে অনাদায়ী পাওনা ধার্য করতে হবে। দেনাদারের কাছ থেকে যে টাকা আমি পেতে পারি নাও পারি সেটাকে বলা হয় অনাদায়ী পাওনা। এটা কারবার প্রতিষ্ঠানের একটা খরচ। তাহলে আমার এখানে প্রাপ্য হিসাব আছে কত টাকা, 1,05,000 টাকা। আমরা এখান থেকে 5,000 টাকা বিয়োগ করব। আর যেহেতু এটা আমার একটা খরচ সেহেতু মূলধন থেকে বিয়োগ করব। মন্তব্যের ঘরে আমি লিখবো অনাদায়ী পাওনা। এটা একটা ব্যয়, এটা কারবার প্রতিষ্ঠানের একটা খরচ। আমার এখানে যে লেনদেনগুলো আছে আমি সব লেনদেনগুলো এখানে এই ছক আকারে আমি দেখিয়েছি। এখন আমি সম্পদ সাইড যোগ করব এবং দায় পাশ যোগ করব। উভয় পাশ মিলে গেলে আমার অঙ্কটি সঠিক হয়েছে। তাহলে আমরা যোগ করি। পাঁচ তারিখে আমাদের একটি লেনদেন বাকি ছিল, এখানে অতিরিক্ত মূলধন 5 তারিখে জনাব আলমের অতিরিক্ত মূলধন আছে 15,000 টাকা। এটা নগদের সাথে 15,000 টাকা যোগ করতে হবে আর মূলধনের সাথে 15,000 টাকা যোগ করতে হবে। অতিরিক্ত মন্তব্য আমরা লিখব অতিরিক্ত মূলধন। তাহলে আমরা এখন যোগ করে
আমাদের বিএফ ফলগুলো আমাদের বেশি, 59,800 টাকা। আর আমরা এখানে প্রাপ্য হিসাবে পেলাম 1,00,000 টাকা। মজুদ পণ্য 66,000 টাকা। ব্যাংকে আমার 10,000 টাকা। প্রদেয় হিসাবে 45,000 টাকা। মূলধনে আমরা পেলাম 71,200 টাকা। এবার আমরা সম্পদ সাইড যোগ করব, দায় পাশ যোগ করব। সম্পদ পাশ যোগ করে আমরা পেলাম 1,16,200 টাকা। আমরা এখানে পেলাম 1,16,200 টাকা। আমরা কি দেখতে পেলাম? সম্পদ সাইডের যোগফল যা আর দায় পাশের যোগফল একই। তাহলে আমাদের হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব সম্পদ সমান সমান দায় আমরা পেয়ে গেছি। তার মানে আমাদের অঙ্কটি সঠিক হয়েছে। আমরা খ নম্বরের উত্তর পেয়ে গেছি। আমরা এখন গ নম্বর করব, লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাও। তাহলে আমরা যে অধ্যায় করতেছি জাবেদা, আমরা সেই জাবেদার সব করে গ নম্বরে হিসাব মুক্ত করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে আমি তোমাদের জাবেদা শুরু করেছি। জাবেদা ভালো করে বুঝতে পারলে তোমরা সামনের অঙ্কগুলো সুন্দর করে করতে পারবে। তাহলে আমি জাবেদার ঘর তারিখ, হিসাব শিরোনাম ও ব্যাখ্যা, সূত্র, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। জনাব আলমের জাবেদা, তারিখে আমরা পেলাম 2019 অক্টোবর। হিসাব শিরোনাম ও ব্যাখ্যা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে আমরা 1 তারিখে পেয়েছি কি? নগদ। তাহলে নগদান হিসাব প্রাপ্য হিসাব মজুদ পণ্য। আমরা ডেবিট গুলো একদম দাগে বরাবর লিখব, আর ক্রেডিট গুলো আমরা এক স্টেপ বাদ দিয়ে লিখব। প্রদেয় হিসাব মূলধন হিসাব। তাহলে নগদের টাকা আমরা পেয়েছি 60,000 টাকা। প্রাপ্য হিসাব আছে 1,05,000 টাকা। মজুদ পণ্য 66,000 টাকা।
প্রদেয় হিসাব ৪৫,০০০ টাকা, ১,৮৬,০০০ টাকা হচ্ছে মূলধন হিসাব। অক্টোবরের ২ তারিখ নগদে ক্রয় বাকিতে ক্রয়, আমরা টোটাল ক্রয়কে ডেবিট করব। ক্রয় হিসাব নগদ টাকার জন্য নগদান হিসাব আর বাকির জন্য প্রদেয় হিসাব। ক্রয়ের টাকা হচ্ছে নগদের টাকা হচ্ছে ৪৫,০০০ টাকা, বাকিতে ক্রয় আছে ৭৫,০০০ টাকা। টোটাল যোগফল ক্রয় হিসাবে বসবে ১,২০,০০০ টাকা। পাঁচ তারিখে জনাব আলম অতিরিক্ত মূলধন স্বরূপ কারবারে নগদ ১৫,০০০ টাকা বিনিয়োগ করেন। কারবারে নগদ টাকা বৃদ্ধি পেলে নগদান হিসাব লিখতে হবে ডেবিট, আর অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট। অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে অতিরিক্ত মূলধনের টাকা আছে ১৫,০০০ টাকা। বিশ তারিখে ভাড়া পরিশোধ ১,৮০০ টাকা। ভাড়া কারবার জন্য একটা খরচ, খরচ বৃদ্ধি পেলে খরচ হবে ডেবিট, তাহলে ভাড়া হিসাব আর নগদ টাকা হ্রাস পাচ্ছে, এখানে নগদান হিসাব হবে ক্রেডিট ১,৮০০ টাকা। পঁচিশ তারিখে জীবন বীমা পরিশোধ। জীবন বীমা আয়কর মালিকের ব্যক্তিগত খরচ, সেহেতু উত্তোলনকে ডেবিট করতে হবে। উত্তোলন হিসাব আর উত্তোলনের আমার এখান থেকে কারবার থেকে নগদ টাকা হ্রাস পেয়েছে, নগদান হিসাব হবে ক্রেডিট ৩,০০০ টাকা। আঠাশ তারিখে ব্যাংকে জমা। এখানে ব্যাংকে জমা দেওয়া, ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, ব্যাংক হবে ডেবিট, নগদ টাকা হ্রাস পেয়েছে, নগদান হবে ক্রেডিট ১০,০০০ টাকা। উনত্রিশ তারিখে ধারে ক্রয়ের টাকা পরিশোধ। আমি ২ তারিখে যে আমি ধারে ক্রয় করছিলাম ৭৫,০০০ টাকা, এই টাকা আমরা পরিশোধ করছি, তাহলে আমি এখানে প্রদেয় হিসাবে করছিলাম ক্রেডিট, এখন যখন আমি পরিশোধ করব তখন প্রদেয় হিসাবে করতে হবে ডেবিট। প্রদেয় হিসাব ডেবিট, নগদান আমার নগদ টাকা হ্রাস পেয়েছে, নগদান হিসাব হবে ক্রেডিট ৭৫,০০০ টাকা। ৩০ তারিখে অনাদায়ী পাওনা ধার্য করতে বলছে ৫,০০০ টাকা। দেনাদারের কাছ থেকে যে টাকা আদায় হতে পারে এবং নাও পারে, এটা কারবারের জন্য খরচ, সেজন্য অনাদায়ী পাওনাকে ডেবিট করতে হবে। অনাদায়ী পাওনা
অনাদায় পাওনা খরচ হবে ডেবিট, প্রাপ্য হিসাব হবে ক্রেডিট। 5,000 টাকা। এই আমার 30 তারিখের লেনদেন পর্যন্ত আমার সমাপ্তি। তাহলে আমরা ক খ গ আমরা তিনটাই রেজাল্ট পেয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আগামী ক্লাসে আজ আবেদন নিয়ে আলোচনা করব। তোমরা 227 পেজে তোমরা এই 8 নম্বর অঙ্কটা দেখবে, আর আমি বোর্ডের সাহায্যে তোমাদের সমাধান করে দিছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।